नमस्कार बंधुरा कुकिंग रेसिपि चैनेले आपनादेर सबाइके स्वागत। सादा तेल दिए आपनारा तो अनेक रकम रान्ना करे खेयेछेन। सादा तेल एक कमन उपकरण आमादेर रान्नार, किन्तु कालो तेल दिए कि कखनो किछु रान्ना करे खेयेछेन? आजके चलुन देखे नेওয়া যাক कालो तेल दिए चिकेनेर एक रेसिपि। এটা একটা নতুন ধরনের রেসিপি এবং এতে একটা ঘরোয়া মশলা ইউজ করা হয়েছে, যে মশলাটা কিন্তু বানানো উপকরণ কিভাবে কি লাগবে এবং কিভাবে বানাবেন সমস্ত কিছু ভিডিওটিতে দেখানো হয়েছে। আর আমি এটা বলতে পারি এই মশলা কিন্তু মার্কেটে রেডিমেড অ্যাভেলেবেল নয়। আপনি যদি একবার করে খেয়ে দেখেন বারবার করে খেয়ে দেখতে ইচ্ছে করবে। আর এই ধরনের মশলা আপনি এয়ারটাইট কন্টেনারে একবার বানিয়ে রেখেও দিতে পারেন। আর চিকেনটা পুরো খেতে হয় রেস্টুরেন্টের মতো। तो আর देरी ना करे चलुन देखे नेওয়া যাক रेसिपिटा। कालो तिल कषा मुरगिर जन्य आमी 3টে मिडियाम साइजेर पेঁয়াজ निये निয়েছি और पेঁয়াজগুলোকে खूब झिरिझिरि करे केटे निलाम। जेरकमभावे आमरा पेঁয়াজের बेरेस्ता करी ठीक सेইভাবেই पातला पातला करे पेঁয়াজগুলোকে केटे निते हबे। आपनि यदि पातला करे काटेन देखबेन पेঁয়াজটা भाजाटा खूब भालो हय। এইভাবে এরকম সাইজের পাতলা করে কেটে নেবেন। নিয়ে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে রেখে দিলাম সাইডে, সঙ্গে 1 ইঞ্চি আদা নিলাম, 8-10টা মতো মিডিয়াম সাইজের রসুন আর 5টা কাঁচা লঙ্কা। যদি আপনার রসুনের সাইজ বড় হয় আপনি পরিমাণটা কমিয়েও দিতে পারেন। এরপর লাগবে তিল, কালো তিল। আমি বিগ বাস্কেটের কালো তিল নিয়েছি, আপনি যে কোনো কোম্পানির কালো তিল ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 চামচ টেবিল চামচের আর কি বড় চামচের কালো তিল নিয়ে রোস্ট করতে হবে। তো কড়াইটা বসিয়ে দিলাম, একটু কড়াই তেতে গেলে তাতে কালো তিলটা দিয়ে নেড়ে নেব। এই জিনিসটা রোস্টিং ব্যাপারটা কিন্তু আপনি হাই ফ্লেমে করবেন না, খুব অল্প আঁচে আস্তে আস্তে রোস্টিং করতে হবে। হাই ফ্লেমে করলে কি তিলটা জ্বলে যেতে পারে। তো যে কোনো রোস্টিং শুধু তিল নয়, আমরা লো ফ্লেমে করলে ভালো হয়। আর যখন হাই ফ্লেমে সটে করবেন তখন প্যান বা কড়াইটাকে নাড়িয়ে নিতে হবে, তাহলে হবে কি জ্বলবে না জিনিসটা, অথচ স্বাদটা ভালো হবে, রোস্টিংটা প্রপার হবে। এর সঙ্গে আমি 450 গ্রাম মাংস নিয়েছি, মুরগির মাংস, আর পেঁয়াজগুলো কেটে সাইডে রেখে দিলাম। এদিকে রোস্টিংটা করতে শুরু করে দিয়েছি। রোস্টিংটা বেশ খানিকক্ষণ টাইম লাগবে, মিনিট খানেক 2-1 মতো। রোস্টিংটা হয়ে গেলে একটু লালচে ভাব এসে গেলে এটাকে পাথরে পেশাই করবেন বা বাটবেন। অনেকে ভাবছেন যে পাথরে কেন করছি, মিক্সিতে করলেই হয় ভালো, কিন্তু মিক্সিতে যদি খুব স্পিডে আপনি তিলকে পেশাই করেন তাহলে তিলের তেল ছেড়ে দেবে এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো পাথরে এইভাবে আস্তে আস্তে পেশাই করে তিলটাকে রেডি করে নিতে হবে। যখন দেখবেন তিলটা বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আপনার তিল বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তিলটাকে আলাদা একটা বাটিতে সরিয়ে রাখতে হবে। এবার চিকেনের মশলাটা বানানোর জন্য একে একে করে উপকরণগুলো একটা জায়গায় নিয়ে নেব। প্রথমে 1 টেবিল চামচ মতো জিরে নেব। যে পরিমাণ জিরে নেব ঠিক সেই পরিমাণই ধনে নেব। ধনেও 1 টেবিল চামচ মতো ধনে নিয়ে নেব। এবার এই উপকরণটা যেরকম বানাচ্ছি সেটা পুরোটাই 450 গ্রাম চিকেনের জন্য। আপনি চাইলে আরও বেশি পরিমাণে বানিয়ে এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। এই মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং যে কোনো চিকেন রেসিপিতে আপনি ব্যবহার করতে পারেন। তো সমপরিমাণ ধনে এবং জিরে নিলাম। এরপরে 1/2 টেবিল চামচের মতো মৌরি নেব। যে পরিমাণ ধনে জিরে ঠিক তার অর্ধেক পরিমাণের মৌরি নিতে হবে এবং ধনে জিরের সমপরিমাণ আপনার কালো মরিচ লাগবে। তাহলে 1/2 টেবিল স্পুন নিয়ে নিলাম মৌরি। এরপরে দেবো কালো মরিচ এবং সাদা মরিচ, 2 রকম মরিচই আমি ব্যবহার করেছি। তো কালো মরিচের পরিমাণটা হচ্ছে আপনার 1 টেবিল স্পুন এবং ঠিক এর অর্ধেক পরিমাণ যাবে সাদা মরিচ। সাদা মরিচটা হচ্ছে 1/2 টেবিল স্পুন। এইভাবে সব উপকরণগুলোকে একে একে নিয়ে নেবেন। এইটা রোস্ট করে মশলাটা তৈরি করতে হয় এবং এই রোস্ট করে একবার যদি আপনি মশলাটা তৈরি করে রাখেন অনেক দিন ব্যবহার করতে পারবেন। এবং প্রত্যেকটা জিনিসেরই এখানে উপকারিতা আছে। এটা কিন্তু আর 5টা সাধারণ গরম মশলার মতো মশলা নয়, এটা স্বাদটাও একটু আলাদা হয়।
এবার আমি নিয়ে নিলাম 3টে বড় এলাচ। এই পরিমাণটা পুরোটাই নির্ভর করবে আপনি কতটা চিকেন নিচ্ছেন তার উপরে। সঙ্গে নিয়ে নিলাম 6-7টা ছোটো এলাচ। চিকেনের পরিমাণ বাড়লে এই অনুপাতটা একই রেখে আপনি মশলাটা বানিয়ে নিতে পারেন। এবার জাবিত্রি নিলাম হাফ পরিমাণে জাবিত্রি, মানে একটা গোটা ফুলের থেকে যে হাফ বেরোয় হাফ জাবিত্রি বেশি দেওয়ার দরকার পড়ে না। এবার এই পরিমাণটা আপনি বাড়াবেন যখন আপনার অ্যামাউন্টটা বাড়বে চিকেনের। সঙ্গে নিয়ে নিলাম 2টো বড় শুকনো লঙ্কার সাইজটা ছোট হলে আপনি 4-5টা নিতে পারেন শুকনো লঙ্কা, বা আপনি যদি ঝাল বেশি খান। এর সঙ্গে লাগবে পোস্ত 1 বড় টেবিল চামচের পোস্ত। তবে আমি বলবো এই মশলার ক্ষেত্রে ঝালটা মডারেট রাখাই ভালো, তাহলে সমস্ত অন্যান্য উপকরণগুলোর মানে স্বাদটা আপনি পাবেন, ফ্লেভারটা ভালো আসবে। আর যদি বেশি ঝাল হয়ে যায় শুধু ঝালটাই মুখে পড়বে আর কি। এরপরে লবঙ্গ নেবেন 6-7টা, আর সঙ্গে একটা স্পেশাল উপকরণ লাগবে যেটা হচ্ছে পাথরকা ফুলটা দেখতে শুকনো ফুলের মতো হয়, শুকনো গাঁদা ফুলের মতো। কালারটা একটু কালো এবং গ্রে কালারের মতো মনে হবে শুকনো ফুল, এবং এটা যে কোনো অনলাইনে আপনি যে কোনো ওয়েবসাইটে কিনতে পেয়ে যাবেন, বা লোকাল দোকানেও যদি বলেন পাথরকা ফুল পেয়ে যাবেন। এবার এই সমস্ত মশলাগুলোকে একটু রোস্ট করে নিতে হবে হাই ফ্লেমে। কড়াইটা রেখে আমি একটু গরম করে নিলাম কড়াইটা। হাত দিয়ে এভাবে দেখে নিতে পারেন যে কতটা গরম হয়েছে। গরম হওয়ার পর মশলাগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবেন কড়াইতে, দিয়ে এবার আপনাকে ধীরে ধীরে এটাকে নাড়তে হবে। এবার এটা আপনি কড়াই বা প্যানে করতে পারেন, কিন্তু দেখতে হবে যাতে মশলাগুলো জ্বলে না যায়, ঠিকভাবে রোস্ট হয়। মানে যখন লো ফ্লেমে করে আপনি নাড়বেন মশলাগুলোকে, আর মাঝে মাঝে হাই ফ্লেম করে একটু নাড়িয়ে নেবেন, কড়াই বা প্যানটাকে একটু নাড়িয়ে নেবেন, তাহলে রোস্টিংটা খুব ভালো রকমভাবে হয়। তো পোস্ত যখন দেখবেন একটু লালচে কালার হয়ে আসছে, এবং পাথরকা ফুল সেটা যখন দেখবেন একটু মুচমুচে হয়ে আসছে, বা হাতা দিয়ে যখন নাড়ছেন আপনি অনায়াসে ভেঙে আসছে, তখন বুঝবেন যে রোস্টিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এটা যেহেতু লো আঁচে হয়, এটা মোটামুটি মিনিট 2 টাইম লাগে, স্লোলি আপনাকে করতে হবে। তো এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে রোস্টিংটা কমপ্লিট হবে। রোস্ট করার পর আপনি মিক্সিতে বেটে নিলেন, তাহলে শুকনো একটু কোর্স গ্রাইন্ডিং করতে হয়, এটাকে করলে মশলাটা রেডি হয়ে যায়। তো এইটা যতক্ষণ রোস্ট হচ্ছে ততক্ষণ চলুন আমরা তিলের ব্যাপারে কিছু জেনে নিই। মানে এই যে রেসিপিটা আমি কেন শুরু করলাম বা কি, অ্যাকচুয়ালি এটা তিলটা বেশি খায় আসামের দিকের লোকেরা। ওখানে কিন্তু তিল দিয়ে, কালো তিলের বিভিন্ন রকমের রান্না ওরা করে থাকে। আর কালো তিলের কিন্তু অনেক রকমের উপকারিতা আছে, যেমন ধরুন হার্টের ক্ষেত্রে কালো তিল খুব ভালো, বোন হেলথের ক্ষেত্রে খুব ভালো, এবং এটা হরমোনাল ব্যালেন্স ঠিক করে। কালো তিলের মধ্যে যেমন আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, ভিটামিন রয়েছে, তো এইগুলো আপনার শরীরের জন্য খুবই ভালো, ডায়াবেটিসের লোকেদের জন্য খুব ভালো। তো তিলের রান্না বা কালো তিলের স্পেশালি উপকারিতাটা বেশি। দেখছেন আস্তে আস্তে কীভাবে আমি কড়াইটা নাড়িয়ে নিচ্ছি, ঠিক সেইভাবে রোস্ট করার সময় হাই ফ্লেম করে আপনি নাড়িয়ে নেবেন। তো রোস্ট হতে হতে এটা সম্পর্কে আরও জানা যাক যে কীরকম তিলটা আমাদের হেলথের জন্য ভালো। তো সেই জন্য তিল দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে এমনি খেতে তো সুস্বাদু হয়, আর কালো তেলেরও অনেক উপকারিতা আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে উপকারী আইটেম দিয়ে একটা বানানো যাক রেসিপিটা। তো করে দেখেছি ভীষণই ভালো খেতে হয়, এবং আপনাদের সাথে ওই জন্যই শেয়ার করার জন্য বানিয়ে নিলাম আর একবার। তো এইভাবে মশলাটা বানানো অলমোস্ট আমার কমপ্লিট হয়ে এসেছে এদিকে। আর এই মশলাটাতে যেটা স্পেশাল উপকরণ আমরা ব্যবহার করেছি পাথরকা ফুল, সেটার কিন্তু অনেক হেলথ বেনিফিট আছে। যেমন ধরুন কিডনি স্টোনের ক্ষেত্রে খুব ভালো কিওর করে, ইউটিআই কিওর করে, এছাড়াও ডাইজেশনকে ইমপ্রুভ করে। তো শুধু মশলাটা যে টেস্ট বাড়ায় সেটা না, আপনার হেলথ বেনিফিটও করবে। তো এই ধরনের মশলা আপনি বানিয়ে রাখতে পারেন, ব্যবহার করতে পারেন যে কোনো রান্নাতে। চিকেনের জন্য ভীষণই ভালো টেস্ট হয়, একবার করে দেখবেন, খেয়ে দেখবেন, বারবার মনে হবে যে করে খাই। তো যাই হোক, তো এইভাবে আবার নাড়িয়ে নিলাম। মোটামুটি মশলাটা আমার রেডি হয়ে এসেছে।
আর হ্যাঁ, তখন যেটা বলছিলাম আমরা কথা যে তিল নিয়ে, তো সেই কারণে ওই আসামির রেসিপি থেকে আমার ইন্সপিরেশন তিল নিয়ে রান্না করা, এবং সেখান থেকে রান্না করেছি, করে খেয়ে দেখেছি পুরো রেস্টুরেন্টের মতো খেতে হয়। তো যে কোনো ধরুন পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে বা নর্মাল ভাতের সাথে আপনি এই রান্নাটা করতে পারেন, খেতে খুব ভালো হয়। একটা চিকেনের রেসিপি যদি আপনি চিকেন কষার সাথে কম্পেয়ার করেন, টাইমটা আপনার একই লাগবে, অলমোস্ট একই লাগবে যদি মশলাটা বানানো থাকে। মশলা করতে কিছুটা টাইম লাগে রোস্টিংয়ের জন্য এবং গ্রাইন্ডিংয়ের জন্য, কিন্তু খেতে কিন্তু অনেক গুণ ভালো হয় বা একটু ভিন্ন স্বাদের খেতে হয়। তো এইভাবে যখন দেখছি, এবার রোস্টিং করাটা আমার শেষ হয়ে এসেছে, কারণ এই পাথরকা ফুলটা দেখছেন, আমি দেখে নিচ্ছি একটু মুচমুচে হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে নিলাম, মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এবং পোস্তর কালারটাও একটু দেখবেন লালচে লালচে হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন পুরোপুরি রোস্টিংটা কমপ্লিট হয়ে গেছে। ঝালটা এখানে মডারেট দেবেন। এবার গ্যাস নিভিয়ে দিলাম, যতক্ষণ কড়াইটা গরম থাকে একটু নেড়ে নিলাম, তারপর মিক্সিং বোলেতে মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে, পরিমাণটা এরকম হয়েছে, যেহেতু 450 গ্রাম, তার জন্য এটাই যথেষ্ট। আমার 2 থেকে 3 চামচ এই মশলাটা রাখবে। এবার এটাকে পেশাই করে নেবো। এবার গরম কড়াইটা শুধু ফেলে না রেখে তার মধ্যে একটু আমি দারচিনি দিয়ে দিলাম, কারণ এই দারচিনিটাই অ্যাকচুয়ালি ফোড়নে ব্যবহার করব। এইটা রান্নায় কিন্তু ফোড়নে বেশি কিছু যাবে না, এই দারচিনি আর তেজপাতা ছাড়া কিছু যাবে না, কারণ অলরেডি আমরা মশলাটা প্রিপেয়ার করে নিয়েছি। গ্যাসটা অফই আছে, জাস্ট গরম কড়াইতে একটু রেখে দিলাম খানিকক্ষণ, আর এদিকে আমি এটাকে পেশাই করে নিলাম। তো এরকম কোর্স গ্রাইন্ডিং হবে, দেখুন পুরো একদম পাউডার হবে না, একটু যেন দানা দানা থাকছে। এই জিনিসটাকে এরমভাবে করলে জিনিসটা খেতে ভালো হয়। দেখতে পাচ্ছেন চামচে করে দেখাচ্ছে এইরকম। হ্যাঁ, বেশি করে ফেললে তখন একদম মিহি পাউডার হয়ে যাবে। এবার কড়াইতে আমি 6 চামচ মতো তেল নিলাম। আপনি একটু বেশি তেল দেবেন যদি আপনার ননস্টিক কড়াই হয়ে থাকে, ননস্টিক না হয়ে থাকে, ননস্টিক কড়াই হলে 5 থেকে 6 চামচ তেলই যথেষ্ট। আমি এখানে ডাবরের কোল্ড প্রেস মাস্টার অয়েল ইউজ করেছি। যে কোনো মাস্টার অয়েল আপনি ইউজ করতে পারেন, সর্ষের তেলে রান্না করলেই স্বাদটা ভালো হয়। আর যেহেতু ইন্ডিয়ান রেসিপি, সর্ষের তেলে রান্না করলেই ভালো, তো এটা সর্ষের তেলেরই রান্না। আর কোল্ড প্রেসড কেন করছি, কোল্ড প্রেস অয়েলটা কিন্তু শরীরের জন্য ভালো, হার্টের জন্য ভালো, এছাড়াও অনেক রকম বেনিফিটস আছে। তো এবার তেলটা একটু গরম হয়ে গেলে কড়াইতে, তারপর আমি ফোড়নটা দেব। তো ফোড়নে শুধু 2টো তেজপাতা আর ওই দারচিনি যেটা গরম করে রেখেছিলাম সেটাই দেবো। তো তেলটা আমি দেখে নিচ্ছি গরম হয়েছে কি না হাতা দিয়ে। এবার একটু গরম হয়ে গেলে তেলটা একটা একটা করে তেজপাতা দিয়ে দিলাম, 2টো তেজপাতা মিডিয়াম সাইজের, আর দারচিনির টুকরো কিছু গরম করে রাখা ওই দারচিনির টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এইটা গরম তেলে মশলাগুলো বেশ ভাজা ভাজা হতে শুরু করলো। যখন দেখবেন ভাজা ভাজা হতে শুরু করেছে, তখন গিয়ে আমরা প্রথমে পেঁয়াজটা ছেড়ে দেবো। বেশ একটু মশলার গন্ধ বেরিয়েছে। যখন ফোড়ন দেওয়া হয় দেখবেন গরম তেলে কোনো মশলা, একটা সুন্দর গন্ধ বেরোয়। আর যখন এই গন্ধটা বেরোচ্ছে, তার মানে আপনার ফোড়নটা শুরু হয়ে গেছে, বা তেলটার মধ্যে গন্ধটা, ওই ফ্লেভারটা মিশে যাচ্ছে। ঠিক তারপরে গিয়ে পেঁয়াজটা দিতে হয়। তো এবার আমি কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ বা যে কোনো জিনিস যখন আপনি ভাজবেন, আগে থেকে ধুয়ে নিয়ে পেঁয়াজগুলোকে কাটবেন, তাহলে হবে কি জল থাকবে না, ফলে ভাজাটা খুব সুন্দর হবে। আর জল থাকলে কি একটু মনে হবে যেন পেঁয়াজটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসছে, এতে পেঁয়াজটা বেশ মুচমুচে হয়, ভালো লাগে। আর তাড়াতাড়ি ভাজাটা হয়ে পেঁয়াজ থেকে তেলটাও তাড়াতাড়ি ছেড়ে দেয়। এবার পুরো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম পাতলা করে কাটা। আর যতটা পাতলা করে কাটবেন, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে আর ভালো হবে, খেতেও ভালো লাগবে, আর সময়টাও আপনার কম লাগবে। মেনলি সময় কমটা লাগে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বলে। তো ভালো করে তেল মাখিয়ে নিলাম পেঁয়াজগুলোতে, এভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার পেঁয়াজটা হতে থাক। তো এটা হতে বেশ মিনিট খানেক টাইম লাগবে। তারপরে গিয়ে আপনাকে টমেটো দিতে হবে। তো 450 গ্রাম চিকেনের জন্য আমি আগেই বলেছি যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর টমেটো একটা ছোট সাইজের টমেটো নেব। টমেটো অত ফাইনলি চপ করা কিছু নেই, একটা রাফলি চপ করে আপনি দিয়ে দেবেন, কারণ এই টমেটোটা অ্যাকচুয়ালি নাড়তে নাড়তে যখন কষবেন তখন টমেটোটা গলে যাবে, টমেটোর আলটিমেটলি কোনো চিহ্ন থাকবে না। তো এরকম একটা ছোট সাইজের টমেটো দিলেই চলবে।
সেটাকে রাফলি চপ করে আমি এবার দিয়ে দেবো। এবার পেঁয়াজটা বেশ একটু হালকা কালার ধরে এসেছে, এবার গিয়ে টমেটোটা দেব। এবার কুচি করে টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নাড়তে হবে। যেহেতু এটা একটু কষা রান্না, অনেকক্ষণ ধরে লো ফ্লেমে নাড়তে হবে। তো এইটাও যে আমি করছি, পেঁয়াজটা ভাজছি বা টমেটো দিলাম, এটা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমেই করবেন, হাই ফ্লেমে করবেন না। তাহলে কি হবে, পেঁয়াজটা পুড়ে পুড়ে যাবে বা টমেটোটাও পুড়ে পুড়ে যাবে, একদমই ভালো খেতে লাগবে না। তো যে কোনো কষা রান্না, শুধু এই রান্নাটা বলে নয়, যদি মিডিয়াম আঁচে করা যায় বা লোতে করা যায়, স্বাদটা খুব ভালো হয়। হাই ফ্লেমে জেনারেলি আমরা শর্টে করার সময় করি, বা ধরুন কখনো আপনি ঝোলটা বেশি হয়ে গেছে, তরকারির ঝোলটা একটু কমাতে চাইছেন, সেরকম ক্ষেত্রে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিই। কিন্তু যে কোনো কষা রান্না বা ভাজা সবসময় মিডিয়াম থেকে লো আঁচে করাটাই ভালো। তো এইভাবে আমি নেড়ে নিলাম। এখনও অবধি আমি নুন দিইনি, এরপরে আমি একটু নুন আর হলুদ দেব। যখন বেশ দেখবেন গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, তখন গিয়ে নুন দেবেন। আগেই নুন দিলে কি ব্যাপারটা জলটা ছেড়ে যায়, সেজন্য আগে ভাজা ভাজা হওয়ার পর খানিক পরে গিয়ে নুনটা দেওয়াই ভালো। আর এদিকে চিকেনটাকে অলরেডি আমি ম্যারিনেট করে রেখেছি ভিনিগার আর নুন দিয়ে। আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনি চাইলে বোন নালা চিকেনও নিতে পারেন, যে কোনো চিকেন নিতে পারেন। আগের দিন দরকার পড়লে ম্যারিনেট করে ফ্রিজে রাখতে পারেন, কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রাখবেন। এরপর ওই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছিলাম, আমি পাথরে পেশাই করে নিয়েছিলাম, সেই বাটাটা দিলাম। তো তিল বাটার পর ওটাতে একটু তেল তেল ব্যাপারটা ছিল, এরপরে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, পরে তেলটা ওর মধ্যে মিশে গেছে। এবার এই পুরো বাটাটাকে দিয়ে দিলাম। এখানেও কিন্তু বলছি, বাটাটা একদম যে কাদা কাদা পেস্ট করতে হবে তা না, মোটামুটি বাটলেই চলবে। দেখতেই পাচ্ছেন আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু একদম পেস্ট হয়ে গেছে সেটা নয়, এবং এটাও পাথরে পেশাই করলেই স্বাদটা ভালো হবে। এবার দিয়ে দিলাম, এবার এটাকে দিয়েও নাড়তে থাকবো। এবার এভাবে নাড়তে থাকবেন। পেঁয়াজ আর টমেটো আর আদা রসুন বাটাটা দেখবেন ওগুলো বেশ অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে স্বাদ মতো নুন দেবেন আর 1 টিস্পুন মতো হলুদ দেবেন। খুব বেশি হলুদ দেওয়ার এখানে প্রয়োজন নেই। হ্যাঁ, যেটা তারপরে আমি বলছিলাম ম্যারিনেশনের ব্যাপারটা চিকেনের, সেটা হচ্ছে যে চিকেনটা আপনি যদি সকালে কিনে রান্না করব ভাবেন, তাহলে সকালবেলা কিনে নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখবেন 2 থেকে 3 ঘন্টা। মিনিমাম 2 ঘন্টা আপনাকে রাখতেই হবে, আর ম্যাক্সিমাম আপনি 4 ঘন্টা অবধি রাখতে পারেন যদি ম্যারিনেট করে নর্মাল রাখেন, নর্মাল টেম্পারেচারে, রুমের টেম্পারেচারে। আদারওয়াইজ আপনি এটা করতে পারেন যে আগের দিন চিকেনটা কিনে একটু নুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলেন। অবশ্যই এয়ারটাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে নয়। নর্মাল ফ্রিজে রাখলেন, পরের দিন সকালবেলা রান্না শুরু করার সময় চিকেনটাকে বার করে রেখে দিলেন, দিয়ে তারপর চিকেনটা যখন আপনার দিতে থাকবেন, রান্নায় দেবেন, ততক্ষণে চিকেনটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে। ম্যারিনেশনের জন্য কিছুই লাগবে না, চিকেনটা ক্লিন করে নুন, অল্প নুন আর অল্প ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখবেন। আর কি ভিনিগার ব্যবহার করবেন, কোনটা খাওয়া ভালো, সেই সম্পর্কে আমি আমার নুডলসের ভিডিওটাতে ক্লিয়ারলি বলেছিলাম, ভেজ নুডলসে, যে ভিনিগারটা খাওয়া ভালো কোনটা, বা রান্নার জন্য কোনটা ভালো। তো ওখানে হোয়াইট ভিনিগারের কথা আমি বলেছি। আপনি যদি আরও ভালো করে জানতে চান, ওই ভিডিওটা একবার দেখে নেবেন। নুডলসের ভিডিওতে আমি ডিটেলে ভিনিগার নিয়ে আলোচনা করেছি। তো আমি ওই হোয়াইট ভিনিগার দিয়েই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম রান্নার শুরুতে। তো 3 ঘন্টা হয়ে গেছে অলরেডি ম্যারিনেশন। এদিকে নুন হলুদ দেওয়ার পর পেঁয়াজটাকে আবার আমি নাড়ছি। পেঁয়াজটাকে কিন্তু আপনাকে ভালো করে ভাজতে হবে, পেঁয়াজের ভাজাটা ধৈর্য ধরে কষানোটাই কিন্তু মেন। পেঁয়াজটা যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে, বেশ পেঁয়াজ থেকে তেল ছাড়া ছাড়া মতো হচ্ছে, মানে অলমোস্ট ভাজা হয়ে এসেছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে, তখন গিয়ে আপনাকে চিকেনগুলো দিতে হবে। তো এবার দেখছি মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম এক এক করে।
আমি বোনলেস চিকেনে করেছি আগেই বলেছি, এবং একটু ফ্যাটগুলোকে আমি ছাড়িয়ে নিই। চিকেনের ফ্যাটটা খাওয়া শরীরের পক্ষে ভালো না। আমি খাবার টেস্টি বানাই, কিন্তু চেষ্টা করি যেন সেটা হেলদিও হয়। হেলথ আর টেস্টের যেন একটা অবশ্যই ব্যালেন্স থাকে। এবার চিকেনটাকে এইভাবে দিয়ে ভেজে নেব। চিকেনটা ভাজতে কিন্তু বেশ টাইম লাগবে, এটা অবশ্যই লো ফ্লেমে করবেন। চিকেন থেকে একটা জল বেরোবে হালকা, এবং চিকেনটা ভাজা ভাজা হতে বেশ টাইম লাগবে। নেড়ে চেড়ে ভাজবেন, ধৈর্য ধরে ভাজতে হবে এটাকে। যেভাবে আমরা চিকেন কষার সময় চিকেনকে ভাজি, সেমভাবেই এখানে চিকেনটাকে ভাজবেন। তো চিকেনটাকে এভাবে আস্তে আস্তে ভেজে নেবেন, ভালো করে যেন দু পিঠ ধরে ভাজা হয়, মানে উল্টে পাল্টে প্রত্যেকটা জায়গা যেন, মানে চিকেনের যেন সাদা অংশ না থাকে, চিকেনটা ভালো করে যেন ভাজা হয়, একটু যেন গোল্ডেন কালার হয়ে যায় চিকেনটা, তবে গিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এই চিকেন তো আমরা অনেক রকমভাবেই বানাই, চিকেনের অনেক রকম রেসিপি হয়, কিন্তু এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু, সঙ্গে এটা হেলথ বেনিফিটসও অনেক আছে, যেহেতু তিল দিয়ে রান্না করা হয়েছে। এটাকে আপনি ভাতের সাথে পরিবেশন করতে পারেন, পোলাওয়ের সাথে করতে পারেন, পরোটার সাথেও করতে পারেন, রুটি পরোটার সাথেও খেতে পারেন। তো যে কোনো রকম আইটেমের সাথে আপনি এটা পরিবেশন করতে পারেন। এবং এটাতে উপকরণ বলতে মশলাটা যদি আপনার আগে থেকে বানানো থাকে তাহলে কিন্তু তেমন একটা উপকরণ লাগছে না। আর চিকেন ম্যারিনেশনের জন্য শুধু নুন আর ভিনিগার তেমন কিছু লাগছে না, ফলে ভীষণই ইজি রান্না, যে কেউ বানিয়ে ফেলতে পারেন। আর মশলাটাও চাইলে আপনি আগে থেকে বানিয়ে রাখতে পারেন, তাহলে রান্নাটার টাইমটা আরও কমে আসবে। এবার চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে, তেলটাও বেরিয়ে আসছে পেঁয়াজগুলো থেকে। এবার গিয়ে মশলাটা আমি দেবো, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা 2 চামচ থেকে 3 চামচ দেবো। 3 চামচ মশলা দিলেই যথেষ্ট 450 গ্রামের জন্য। এবার দেখুন, একদম কম পরিমাণে কিন্তু রোস্ট করে মিক্সিতে এটা বানানো যায় না মশলাটা। যতটা পরিমাণ, মোটামুটি একটা পরিমাণ না হলে মিক্সিতে ভালো করে গ্রাইন্ডিংটা হয় না। সেই জন্য আমি মোটামুটি একটা আন্দাজে পরিমাণ নিয়ে বানিয়েছিলাম, কিন্তু মশলাটা রান্না করার পর আমি দেখলাম তাও কিছুটা মশলা আমার বেঁচে গেল, মানে আরও ধরুন 2 চামচ মতো মশলা বেঁচে গেল। তো সেটাকে আমি এয়ারটাইট কন্টেনারে তুলে রাখবো। এবার মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। এই চিকেনের সাথে মশলাটা, পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াতে নাড়াতে মশলাটা পুরো ভাজা হয়ে যাবে, চিকেনের গায়ে ঢুকে যাবে মশলাগুলো, এবং বেশ পেঁয়াজ থেকে আরও তেল ছাড়তে শুরু করবে, পেঁয়াজটা আরও কাদা কাদা হয়ে যাবে। টমেটো অলরেডি দেখতে পাচ্ছেন, টমেটোর কোনো আর চিহ্ন নেই। তো এইভাবে ভালো করে কষে ভাজতে হবে। আমি ননস্টিক করছি বলে আমার ওই 5-6 চামচ তেলেই হয়ে যাচ্ছে, কিন্তু যদি নর্মাল কড়াইতে আপনি করেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, নাহলে চিকেনগুলো লেগে যেতে পারে, ভাজার সময় পুড়ে যেতে পারে। লোহার কড়াই ব্যবহার করলে স্বাদ কিন্তু আরও গুণে বাড়বে। এই যে এই পরিমাণ মশলাটা আমার অল্প বেঁচে গেছে, তো এটাকে আমি এয়ারটাইট কন্টেনারে তুলে রাখবো। রান্না, যে কোনো কষানো রান্না লোহার কড়াইতে যদি করেন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চেষ্টা করবেন লোহার কড়াইতে রান্না করতে। লোহার কড়াইতে উপকারিতাও আছে অনেক, কিন্তু যদি কম তেল খেতে চান তাহলে সেক্ষেত্রে ননস্টিক ব্যবহার করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি ননস্টিকের কড়াইতেই করেছি। এবার যে তিলটা আমরা পেশাই করে রেখেছিলাম, কালো তিল, এবার কালো তিলটা দিয়ে দেবো। কালো তিল দেওয়ার পর ভালো করে মাংসটাকে কষাতে হবে। যখন আপনি চিকেনটাকে কষাবেন তখন দেখবেন কালো তিল থেকেও একটা তেল ছেড়েছে এবং মশলার সাথে মিশে পুরো গায়ে গায়ে লেগে গেছে। এটার কিন্তু কালারটা একটু কালচে ধরনেরই হবে, মানে রান্নাটা। তো বেশি এখানে কোনো হলুদ দেবেন না, হলুদের ব্যবহার বেশি করবেন না। 1 টিস্পুন আমি বলেছি, ওই রকমই অল্প দেবেন, তাহলে কালারটা একদম এক্স্যাক্ট আসবে। আর আপনি যদি শুকনো লঙ্কা খান, চাইলে গুঁড়ো শুকনো লঙ্কা দিতে পারেন। যেহেতু আমরা শুকনো লঙ্কা অলরেডি গুঁড়ো করেছি মশলার সাথে, এক্সট্রা করে আমি আর কোনো শুকনো লঙ্কা পাউডার দিইনি। আর ঝালটাকে মডারেট রেখেছি যাতে অন্যান্য মশলাগুলোর স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায়। এইভাবে নাড়তে নাড়তে আবার আমি কষানো শুরু করলাম।
এবার পুরো রান্নাটাই যেহেতু লো ফ্লেমে হচ্ছে, একটু সময় নিয়ে করতে হয়, মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লাগে। তারপরে মাংসটা ভালো করে যখন এখানে আসলে কষতে কষতেই মাংসটা বলতে পারেন আপনার 40 থেকে 50% কুক হয়ে যাবে, কি 60%ও কুক হয়ে যেতে পারে। তো যেহেতু ম্যারিনেশন করা মাংস, এরপরে আপনি জল দেবেন। যখন পুরো ভাজা হয়ে এসেছে, জলটা কিন্তু আমি আগে থেকে গরম করে নিয়েছি। দেখুন এখানে পুরো লেগে গেছে গায়ে, পেঁয়াজগুলো কষানো আমার কমপ্লিট, পুরো মাংসের গা থেকেও তেল ছাড়ছে। এবার গিয়ে আমি ঈষদুষ্ণ গরম জল দেবো। রান্নায় কিন্তু জলের ব্যবহার করলে অবশ্যই ঈষদুষ্ণ জল দেবেন, একদম ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি জলটা আগেই গরম করে রেখেছি, এবার যতটা পরিমাণ লাগবে ততটা জল দেবো। জেনারেলি আপনার কড়াইতে যতটা চিকেন থাকবে, চিকেনটা যেন ডোবে এরকম পরিমাণ জল দেবেন। এবার আমি আস্তে আস্তে জলটা ঢেলে দেবো, একবারে পুরো জলটা দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। একটু মশলাটা মিশিয়ে নেবেন ভালো করে, তারপরে আবার একটু জল দেবেন, নয়তো মশলা ঢেলা পেকে যেতে পারে এবং ঠিকভাবে মিশবে না। তো অল্প জল দিয়ে আমি প্রথমে নেড়ে নিলাম, নিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম জলেতে। এরপরে আবার একটু জল দিয়ে আবার নেড়ে নেব। এই করে জলটা ততটাই দেবেন যতটা পর্যন্ত চিকেনটা মানে ডুবে যায়। চিকেনটা সমান সমান জল দেবেন, মানে বেশি ডুবে গেল একদম তলায় সেটাও নয়, আবার চিকেন উপরে ভেসে আছে সেটাও নয়। এরপর আবার একটু আমি জল দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে দিলাম। একবারে জল দিলে, এটা নিয়মই হচ্ছে আস্তে আস্তে জল দেওয়া, মানে একবারে জল দিলে কিন্তু ভালো করে মশলাটা মিশবে না। অল্প অল্প করে জল দেবেন, মিশবে এবং একটু ফুটতে থাকবে। এই সময় কিন্তু আঁচটা লোতেই থাকবে, লো থেকে মিডিয়াম, হাই ফ্লেমে করবেন না। এবার এমন জল হয়েছে দেখুন, চিকেনগুলো পুরো মানে চিকেনটা মানে ডুবে গেছে, অথচ অনেকটা এমন নয় যে একদম তলায় চিকেন চলে গেছে, একদম জাস্ট মাথায় মাথায় চিকেনটা জাস্ট ডুবেছে এরকম জল। এরপরে কড়াইটা ঢাকা দিয়ে দেবো, একটু ফুটে যাবে যখন, তখনই কড়াইটা ঢাকা দিয়ে দেবো এবং মিডিয়াম আছে বা লো ফ্লেমে এটা কিন্তু হতে থাকবে মিনিট 10। মিনিট 10 হওয়ার পর মাঝে একবার এসে আপনি একটু নেড়ে দেবেন, আর এটা হতে থাকবে। এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 ধরে, এবার রান্নাটা কমপ্লিট হবে। এবার যখন রান্নাটা শেষ হবে, মানে মাঝে এসে একবার দুবার নেড়ে দেবেন ঢাকনাটা খুলে, তারপরে যখন এরকম চেহারা হয়ে আসবে, মানে জলটা একদম কমে গেছে গায়ে গায়ে, তখন কিন্তু একটু ফ্লেমটা হাই করে আরটু নেড়ে নেবেন, নিয়ে আরটু গায়ে গায়ে করে নেবেন। তখন জল কিন্তু আর থাকবে না, চিকেনগুলো এদিকে পুরো সেদ্ধ হয়ে যাবে আর গায়ে মাখা মাখা হয়ে যাবে গ্রেভিটা। তখনই বুঝবেন পুরো চিকেনটা রেডি। এবার পরিবেশন করে নিলাম একটা পাত্রেতে। দেখতেই পাচ্ছেন একটু কালো রঙের দেখতে হয়েছে, চিকেনটা কালো তিলের জন্য এই রঙটা এসেছে। খেতে অসাধারণ হয় চিকেনটা, অবশ্যই একবার এই কালো তিলের চিকেনটা বানান, নিজে খান, সবাইকে খাওয়ান। আবার দেখা হবে আপনাদের সাথে কুকিং রেসিপিতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান কেমন লাগলো রান্নাটি। বাই বাই।